বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশন নিয়ে আমি প্রত্যেক দিনই আপনাদের নানা খবর দিয়ে থাকি, যেখানে আপনারা পুঙ্খানুপুঙ্খ খবরগুলো পান। তো আজকে অবশ্যই পত্রিকায় লেখা হয়েছে যে নথিতে গরমিল যদি পাওয়া যায় তাহলে কিন্তু তা বাতিল করতে হবে এবং কোর্টে এসএসসি। এছাড়া নবম দশমের পরীক্ষার রেজাল্ট শুক্রবার বা শনিবার প্রকাশিত হতে পারে, এই ধরনের একটি খবরও কিন্তু আজকে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো আমার সাথে আপনারা থাকেন এবং দেখেন। তো আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকে স্কুল সার্ভিস কমিশনের ফের আইনি পথে সুপ্রিম কোর্টে যেতে পারেন যোগ্যরা, এরকম একটি খবর এই সময়ে দেওয়া হয়েছে। আরও গুরুত্বপূর্ণ খবরগুলো দেব, আমি আপনাদের অনুরোধ করব দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই সময় পত্রিকায় লেখা হয়েছে যে আবারও আইনি পথে হাঁটছেন 2016 চাকরিহারা যোগ্য শিক্ষকরা। আজ বৃহস্পতিবার তাদের অনেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সেখানে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করা তাদের লক্ষ্য। তারা চান পুরনো চাকরিটাই যেন তারা ফিরে পান। গত 3 এপ্রিল সুপ্রিম কোর্টে তদানীন্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এক লপ্তে প্রায় 26,000 শিক্ষাকর্মীর চাকরি খারিজ করে নতুন করে নিয়োগের নির্দেশ দেয়। সেই মতো স্কুল সার্ভিস কমিশন একাদশ, দ্বাদশ ও নবম দশমে শিক্ষক নিয়োগের অলরেডি লিখিত পরীক্ষা নিয়েছে। একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের প্রসেস চলছে। অন্যদিকে নবম দশমের রেজাল্টও শনিবার বা শুক্রবার বা আগামীকাল বা পরশু বেরিয়ে যাবে, এমনটাই কিন্তু খবর। এরপরেই 3 এপ্রিল যে রায় হয়েছে, সেই রায়ের কিছু অংশ পরিমার্জন চেয়ে কিউরেটিভ পিটিশন করতে চান যোগ্যরা। তাদের যে বক্তব্য সেটা দেখুন, গুরুত্বপূর্ণ অত্যন্ত। তারা বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবছরের 31 ডিসেম্বর পর্যন্ত তাদের বর্তমান চাকরিটি রয়েছে, কিন্তু নতুন যে নিয়োগ পরীক্ষায় তারা ইন্টারভিউয়ে ডাক না পাওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই অবস্থায় শীর্ষ আদালত যাতে তাদের কথা সহানুভূতির সঙ্গে বিচার করে, সেই আর্জি জানাতে চলেছেন এই যোগ্য শিক্ষকরা। সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের নির্দেশের পরিবর্তন চেয়ে এর আগে রাজ্য সরকার ও এসএসসি রিভিউ পিটিশন দাখিল করেছিল, কিন্তু সেই পিটিশন খারিজ হয়ে যায়। আপনারা জানেন, শীর্ষ আদালত একাধিকবার জানিয়ে দিয়েছে তারা যে রায় দিয়েছে তা পরিবর্তনের পক্ষে তাদের আর সায় নেই। এই পরিস্থিতিতে তথাকথিত যোগ্য শিক্ষকদের তরফে কিউরেটিভ পিটিশন করার পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে যাদের আন্দোলনের জন্য এই শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস হয়, সেই 2016 ওয়েটিং লিস্টে থাকা তথাকথিত বঞ্চিত চাকরি প্রার্থীদের অবস্থার কোনো বদল হলো না। কলকাতার রাজপথে টানা 1400 দিন ধরে তারা ধর্ণা দিয়েছিলেন। 2025 শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাদের সিংহভাগেরই চাকরি হয়নি বলে খবর। এখনও নবম দশমের ফলাফল অবশ্য প্রকাশ হয়নি, কিন্তু যা ট্রেন্ড তাতে সেই পরীক্ষাতে খুব একটা আশার আলো তারা দেখছেন না। আইনজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় যদি গুরুতরভাবে ন্যায়ের পরিক্রম হয়ে থাকে তবে তা পরিমার্জনের জন্য কিউরেটিভ পিটিশন দাখিল করা যায়। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 137 নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। চূড়ান্ত রায়ের পরে রিভিউ পিটিশন বাতিল হলে সর্বোচ্চ আদালতে এই কিউরেটিভ পিটিশন দাখিল করা যায়। আইনজীবীদের বক্তব্য, কিউরেটিভ পিটিশন তখনই দাখিল করা যায় যখন বাদী পক্ষ প্রমাণ করতে সক্ষম হবে যে আগের রায়ে গুরুত্বপূর্ণ তথ্য না থাকার কারণে বিচারে ন্যায়ের ব্যতিক্রম হয়েছে। বুঝতে পারছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, যে ভারতীয় সংবিধানে এই যে এতবার সুযোগ পাওয়া যাচ্ছে, এটাই কিন্তু বিরাট ব্যাপার। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে, এরপরে কিউরেটিভ পিটিশন কিন্তু দাখিল করা যায়। তো এই যে আপনারা অবশ্যই ভিডিওটার সাথে থাকুন, পুরো আমি বলবো আপনাদের। যেখানে যোগ্য শিক্ষকদের দাবি, চূড়ান্ত রায়ের আগে যেসব শুনানি চলেছিল তাতে এসএসসি এবং রাজ্য সরকার স্পষ্ট করে বলতে পারেনি কতজন টেন্টেড বা দাগি প্রার্থী 2016 প্যানেলে ছিলেন। তাই আদালত এক লপ্তে 26,000 শিক্ষকের বাতিল করে দিয়েছে চাকরি, কিন্তু এখন তাদের কাছে এসএসসির ভেরিফাই বা টেন্টেড লিস্ট তো রয়েছে, আর সেটা দেখিয়েই তারা আদালতের কাছে আবেদন করতে চাইছেন যারা যোগ্য তাদের চাকরি যেন ফিরিয়ে দেওয়া হয়। চাকরিহারা যোগ্য শিক্ষকদের তরফে শুভজিৎ দাস বুধবার বলেন, আমাদের পুরনো চাকরিটা ফিরে পেলেই এত ঝামেলা আর থাকবে না, ফ্রেশাররা সুযোগ পাবেন, আমরাও আর অনিশ্চয়তার মধ্যে থাকবো না। শুভজিৎ বাবু জানাচ্ছেন, এখনও পর্যন্ত 175 জন শিক্ষক এমন রয়েছেন যারা যোগ্য হয়েও ফের একাদশ দ্বাদশের পরীক্ষায় বসেছিলেন কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাননি। তাদের মধ্যে আবার 148 জন শিক্ষক যারা একাদশ দ্বাদশের সিঙ্গেল সাবজেক্ট টিচার, অর্থাৎ তারা নবম দশমের পরীক্ষা দেননি, অর্থাৎ তাদের ডিসেম্বরের পরে আর চাকরিটা থাকছে না। অন্যদিকে নিজেদের বঞ্চনার কথা শোনাচ্ছেন 2016 ওয়েটিং লিস্টে থাকা বঞ্চিত চাকরি প্রার্থীরা।
তাদের তরফে শহীদুল্লাহ বলেছেন, আমাদের হাতে গোনা দু একজনই এবার একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য কোনো ছাড় না থাকার জন্য এই অবস্থা, এমনকি বয়স পেরিয়ে যাওয়াতেও অনেকে পরীক্ষায় বসতে পারেননি। একটু আগেই বললাম যে তারা 1400 দিন ধরে কিন্তু তারা ধর্ণা দিয়েছিলেন। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন পেপারে যা দেওয়া হয়েছে, নথিতে গড়মিল পেলেই বাতিল কোর্টে এসএসসি। এখানে বিচারপতি অমৃতা সিনহা যা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতি বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল দাগি তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারবেন না। যদি কোনো দাগি প্রার্থী অংশ নিয়েও নেন তাহলে তার নাম বাদ দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। ফলে গোটা বিষয়টি এসএসসিকে বিবেচনা করতে হবে। একই সাথে আগের তালিকায় বিশেষভাবে সক্ষম হিসেবে চাকরি পাওয়াদের নাম, বাবার নাম, ক্রমিক সংখ্যা সহ বিস্তারিত তথ্য নতুন করে তালিকা প্রকাশের ব্যাপারে এসএসসিকে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। বিচারপতি সিনহার বক্তব্য, সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যায় কমিশন হয়তো মনে করেছিল যে বিশেষভাবে সক্ষম দাগিরাও এই নিয়োগে অংশ নিতে পারবেন। শীর্ষ আদালত বিশেষভাবে সক্ষমদের যে সুবিধার কথা বলেছিল তার মানে তো বয়সজনিত ছাড়, কিন্তু এরা তো চিহ্নিত অযোগ্য। মামলাকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দাগিদের বিস্তারিত তালিকা প্রকাশ করেনি কমিশন। এই তালিকা থেকে নির্দিষ্টভাবে দাগিদের শনাক্ত করা যাচ্ছে না। যদিও এসএসসির দাবি, দাগিদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। মামলাকারীরা যেভাবে চাইবেন সেইভাবে তালিকা প্রকাশে বাধ্য নয় কমিশন। এই মামলা গ্রহণযোগ্য নয়। মামলাকারীদের কিছু বক্তব্য থাকলে তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, এমনও সওয়াল করেন কমিশনের আইনজীবী, যদিও আদালত মামলাটি কিন্তু গ্রহণ করেছে। যাই হোক, যেখানে বিরোধী পক্ষের উকিল বিকাশ রঞ্জন বাবু বলেন যে 4টি নাম দেখিয়ে তিনি বলেন যে যারা অযোগ্য তারা কিন্তু তালিকায় ঠাঁই পেয়েছেন। তো যাই হোক, এখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তো বলেই দিয়েছেন যে কোনোভাবেই কিন্তু অযোগ্যদের, চিহ্নিত অযোগ্যদের কিন্তু সুযোগ দেওয়া হবে না। অন্যদিকে নবম দশমের একটি গুরুত্বপূর্ণ খবর, যে স্কুল সার্ভিসে নবম দশমের নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ফল শুক্রবার প্রকাশিত হতে পারে। যদি কোনোভাবে শুক্রবার মিস হয় তাহলে শনিবার অবশ্যই প্রকাশিত হয়ে যাবে, এমনটাই কিন্তু খবর। গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি এবং সিলেবাস প্রকাশ করেছে। আমার শর্ট ভিডিও দেওয়াও আছে, আপনারা অবশ্যই গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাসটা ভালো করে দেখে নেবেন, যেখানে কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে সিলেবাসে। অবশ্যই আপনারা সিলেবাসটা কিন্তু দেখে নেবেন, দেখবেন যে সিলেবাসে কিন্তু পরিবর্তন করা হয়েছে আগের সিলেবাসের সাথে। অন্যদিকে একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ে ডাক পাওয়াদের মধ্যে কোনো অযোগ্য প্রার্থী রয়েছেন কিনা তা খুঁজে দেখতে বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশ করতে হবে, এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। 2016 সালের নিয়োগ পরীক্ষায় পাশ করে চাকরি করা চিহ্নিত অযোগ্যদের তালিকা বিবরণ সহ তাদেরকে কিন্তু প্রকাশ করতে হবে কমিশনকে, সেটা কিন্তু নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। অন্যদিকে নবম দশমের রেজাল্টের খবরটা তো বললাম। স্কুল সার্ভিসে গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির যে সিলেবাস সেটাও আপনারা দেখে নেবেন। অন্যদিকে আপনারা জানেন যে বারবার এই বিষয় নিয়ে মামলা হচ্ছে এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অযোগ্যদের ব্যাপারে মামলাটা হয়েছিল। সেখানে সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্যে এটাই ছিল যে কোনো চিহ্নিত অযোগ্য যেন নতুন নিয়োগে অংশ নিতে না পারে, সেটাই কিন্তু বিচারপতি মনে করিয়ে দেন। অন্যদিকে প্রাথমিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অনেকে 10 নম্বর পেয়েছেন এমন অভিযোগও উঠেছে। সেটা নিয়ে কমিশনের যুক্তি, এমন 4 জনের নাম খুঁজে পাওয়া গেছে যাদের মধ্যে 2 জন বিশেষভাবে সক্ষম এবং 2 জনের নামের বানানে গণ্ডগোল রয়েছে। তো যাই হোক, বিষয়টা এরকম উঠে আসছে বন্ধুরা। এরপরে কি দেখুন, কমিশনের আইনজীবী কল্যাণবাবু কি বলেছেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, নীতিশ রঞ্জন বর্মন টেন্টেড কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, নারায়ণচন্দ্র পালও তাই। বাকি দেবলীনা নামে একজনের প্রার্থী আর একজনের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি, 2 জনের নামের বানানে গণ্ডগোল রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই বলা ছিল বিশেষভাবে সক্ষমদের সুযোগ দিতে হবে, কিন্তু যদি আদালত এখন বলে তাহলে তাদের বাদ দেওয়া হবে। এ প্রসঙ্গে বিচারপতি সিনহার মন্তব্য, এদের বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো পদক্ষেপ করতে হবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা বলেছেন, সমস্ত কিছু যাতে স্বচ্ছ থাকে তার জন্য ওএমআর সিট প্রকাশ করা হোক, যাতে আমরা তুলনা করতে পারি কারা টেন্টেড আর কারা নয়। পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু লোক থাকে সমস্ত কিছু পণ্ড করতে চায়, আমরা মামলাকারীদের সন্তুষ্টির জন্য ওএমআর সিট প্রকাশ করতে পারবো না। অর্থাৎ মামলাকারীরা যা বলবেন সেটাই মেনে নিতে হবে, এই রকম কিন্তু করা যাবে না, সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। অর্থাৎ এটা অবশ্যই যে বিরোধী পক্ষ যা বলবে সেটাই মেনে নিতে হবে এরকমটা নয়, কিন্তু হ্যাঁ একটা কথা তার সাথে অবশ্যই বলা যেতে পারে
যে বিষয়টা যাতে স্বচ্ছভাবে হয় সেটা কিন্তু অবশ্যই দেখা উচিত। আনন্দবাজার পত্রিকাতেও অত্যন্ত গুরুত্ব দিয়ে খবরটা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে দাগি শিক্ষকদের বিস্তারিত তথ্য প্রকাশ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, দাগি তালিকায় শাখা শিক্ষকদের নাম, বাবা অথবা অভিভাবকের নাম, কোন বিষয় শিক্ষক ইত্যাদি তথ্য সহ তালিকা 3 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। প্রসঙ্গত, এর আগে শুধু নাম ও পরীক্ষার রোল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছিল। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে দাগি শিক্ষকরা ফের নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু অভিযোগ, সম্প্রতি ইন্টারভিউ তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা গিয়েছে যে দাগি শিক্ষকেরাও ফের ডাক পেয়েছেন। তার প্রেক্ষিতেই কিন্তু হাইকোর্টে মামলা হয়েছিল। যাই হোক, মামলাকারীদের পক্ষের আইনজীবীরা তারা বারবার দাবি করেছেন যে বহু অযোগ্য সুযোগ পেয়েছেন। তো এখানে নামের বানানের যে বিষয়টা এবং যারা বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী তাদের ব্যাপারে কিন্তু মাননীয় কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছেন সেটাই কিন্তু হবে। অন্যদিকে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর চেয়ে মামলা করেছেন এক আংশিক সময়ের শিক্ষক। এসএসসির কৌশলী জানান, অভিযোগের সত্যতা যাচাই করে পদক্ষেপ করবে কমিশন। মামলার পরবর্তী শুনানি 2রা ডিসেম্বর। আপনারা জানেন যে অবশ্যই এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অনেকেই কিন্তু আংশিক সময়ের শিক্ষক হওয়া সত্ত্বেও তারা কিন্তু সুযোগ পেয়েছেন। তো যদি সেটা হয় যে আংশিক সময়ের শিক্ষক তিনি সুযোগ পাচ্ছেন, তাহলে বাকিরা কেন পাবেন না নাম্বার? এটা তো অবশ্যই যে কিছুজন নাম্বার পেলে সবাইকে নাম্বার দেওয়া উচিত, এই বিষয়টা কিন্তু অবশ্যই ভাবাচ্ছে। অন্যদিকে আর্যভট্ট খান লিখেছেন, ইন্টারভিউয়ে নাম নেই, পথে নামার বার্তা অপেক্ষমানদের। আনন্দবাজার পত্রিকাতেই তিনি লিখেছেন। আমি অল্প করে আপনাদের বিষয়টা জানাচ্ছি। যেখানে এসএসসি 2016 সালের শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগ করে প্রতিবাদে মস্তক মুন্ডন করিয়েছিলেন এক মহিলা চাকরিপ্রার্থী রাসমণি পাত্র। তার মাথা মোড়ানো নিয়ে সে সময় সংবাদ মাধ্যমে বিস্তর আলোচনা হয়েছিল। তিনি ছিলেন 2016 সালের প্যানেলে অপেক্ষমানদের তালিকায়। সেই রাসমণি বুধবার জানাচ্ছেন, একাদশ দ্বাদশের শিক্ষকতার জন্য চলতি বছরে তিনি ফের এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু ইন্টারভিউয়ের তালিকায় তার নাম ওঠেনি, তাই তিনি এখন চাকরিহারা। শুধু রাসমণি নন, তার মতো 2016 সালের প্যানেলে নবম থেকে দ্বাদশের অপেক্ষমান প্রায় 4500 জন চাকরিপ্রার্থী জানাচ্ছেন, একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকায় তাদের বেশিরভাগেরই নাম ওঠেনি, তাই তারাই সবথেকে বেশি বঞ্চিত হলেন এই নিয়োগ প্রক্রিয়ায়। তাদের অভিযোগ, 2016 সালের এসএসসিতে দুর্নীতি হয়েছিল বলেই তারা চূড়ান্ত প্যানেলে আসতে পারেননি, অপেক্ষমানদের তালিকায় চলে গিয়েছিলেন। তাদের অধিকাংশের এখন চাকরি পাওয়ার বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে, ফলে তারাই সবথেকে বেশি বঞ্চিত। এসএসসির নতুন চাকরি প্রার্থীদের মতে তাদেরও দাবি, অভিজ্ঞদের 10 নম্বর দেওয়া যাবে না, এজন্য তারা আন্দোলনে নামবেন। এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এবং রাসমণির বক্তব্যও দেওয়া হয়েছে, যেখানে তিনি বলেছেন, শিক্ষক হওয়ার স্বপ্ন বোধহয় আর পূর্ণ হলো না, কিন্তু এর জন্য আমরা দায়ী নই। এসএসসির দুর্নীতিকে যারা সামনে আনলেন আজ তারাই সবথেকে বেশি উপেক্ষিত। তো যাই হোক বন্ধুরা, বুঝতেই পারছেন একটি জটিল প্রক্রিয়া মধ্যে কিন্তু চলছে। বলা যায় এর মধ্যেও ভালো খবর যে প্রাথমিকের নিয়োগের জন্য অনলাইন পোর্টাল খুলে গিয়েছে, অলরেডি অনেকে আবেদন করতে শুরু করে দিয়েছেন। এত ডামাডোল, এত মামলা, এত কিছুর পরেও স্কুল সার্ভিসের সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী স্কুল সার্ভিসের ইন্টারভিউ প্রক্রিয়া হতে চলেছে। ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়েছে, এটাও ভালো খবর। আমার মনে হয় অশান্তি বন্ধুরা থাকবে, ঝড় ঝাপটা থাকবে, তার মধ্যেই কিন্তু এগোবে সব কিছু। এই যেমন দেখুন, প্রাথমিক শিক্ষকের নিয়োগ হচ্ছে, এরই সাথে 2017 এবং 2022 ডেটে বহু চাকরি প্রার্থী কিন্তু নাম্বার পেতে চলেছেন, এমনটাই কিন্তু খবর। অবশ্যই এক্সপার্ট কমিটির রিপোর্ট, আমার সাথে এক্সপার্ট কমিটি কথা বলেনি, কিন্তু যেটুকু আমি জানতে পারছি বন্ধুরা, কিছু নাম্বার অবশ্যই বাড়বে। তো যারা পিটিশনার, যারা মামলা করেছেন, মামলাকারী, তাদের অনেকেরই কিন্তু টেট পাস হয়ে যাবে এবং তারা অনেকেই কিন্তু আসন্ন যে পরীক্ষাটা হচ্ছে সেই টেটে কিন্তু অংশ নিতে পারবেন। সেই সংক্রান্ত খবর আমি অবশ্যই জানাবো, আপনারা অবশ্যই আমার সাথে থাকুন। অন্যদিকে এত ঝামেলার মধ্যেও তো এগুলো চলছে, যে কথাটা বলছিলাম যে ঝড়ঝাপটা থাকবে, তার মধ্যে এগিয়ে যেতে হবে। তো এর মধ্যে যারা স্কুল সার্ভিসের পরীক্ষা ইন্টারভিউ দিচ্ছেন তাদের প্রত্যেকে আমার শুভকামনা থাকলো। প্রাথমিক নিয়োগে যারা অংশ নিচ্ছেন তাদের শুভকামনা থাকলো। 2017-22 টেটে যারা 2-4 নম্বরের জন্য টেট পাস করেননি, এক্সপার্ট কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করছেন, যে কিছু নাম্বার পেয়ে তারা টেট পাস করবেন,
তাদের জন্য আমার শুভকামনা থাকলো। আপনারা প্রত্যেকেই আপনাদের শুভকামনা করছি, আপনাদের সাফল্য কামনা করছি। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। গুরুত্বপূর্ণ সমস্ত খবর আমার চ্যানেলে পাবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবর আমার চ্যানেলে থাকে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবেই, জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা থেকে প্রশ্ন আসবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের একটি অনন্য চ্যানেল আমার চ্যানেল, আপনারা জানেন। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, প্রত্যেকে ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।